ওকে, ওয়েলকাম টু চ্যাপ্টার 2। আজকে চ্যাপ্টার 2 ফার্স্ট ক্লাসটা হচ্ছে আমরা ডাটা টাইপ সম্পর্কে জানবো, ইন্ট, ফ্লোট, ডাবল। তো বেসিক্যালি আমরা আজকে যা জানছি সেটা হচ্ছে আমরা ইনফরমেশন কীভাবে রান টাইমে স্টোর করবো, হাউ টু স্টোর ইনফরমেশন ডিউরিং রান টাইম। এখন রান টাইমটা কি সেটা নিয়ে কথা বলবো আগে সর্বপ্রথম। তো রান টাইমটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা যখন চলছে তখন সেটাকে রান টাইম বলে। এই যে ধরো একটা গেম খেলছি, তখন গেম খেলার সময় গেমটা যখন আমরা ফার্স্ট ওপেন করি, এই ওপেন করা থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যে সময়টা, সেই সময়কালকে রান টাইম বলা হয়। ধরা যাক যেমন আমি ক্রোম ওপেন করলাম, যখন ক্রোমটা ওপেন করলাম, এই ক্রোম ওপেন করার সঙ্গে সঙ্গে রান টাইমটা শুরু হলো। ক্রোমটা যখনই আমি বন্ধ করে দেবো তখনই আমার রান টাইমটা শেষ। আর রান টাইমের সময় কিছু রান টাইমের যখন আমরা যেই ডাটাগুলো স্টোর করবো রান টাইমের জন্য, আই মিন টেম্পোরারি স্টোরগুলো, সেগুলো কেটে যাবে, ডিলিট হয়ে যাবে। সেটা সম্পর্কে পরে দেখছি আমরা। তো তার মধ্যে রান টাইমের পাশাপাশি আমরা জানতে হবে ভেরিয়েবলটা কী। তো ভেরিয়েবলটা জানার আগে আমরা একটা উবার ড্রাইভারের কাহিনী সম্পর্কে জেনে আসি। ধরা যাক একটা উবার ড্রাইভার যখন সে প্রত্যেকবার একটা করে রাইড কমপ্লিট করার পর কোনো ক্লায়েন্ট তাকে কোনো টিপস দেয়। কোনো সময় দেখা যায় যে তাকে $5 টিপস দেয়, কোনো সময় $10, আর কোনো সময় কিন্তু তাকে দেয় না, দুঃখের কাহিনী। তো একটা জিনিস খেয়াল করে দেখা যাবে যে তার টিপসের যে অ্যামাউন্টটা কোনো সময় ঠিকঠাক থাকে না। এক সময় থাকে $5, কোনো সময় থাকে $7, $8, $9, মানে কোনো সময় একটা অ্যামাউন্ট অলওয়েজ স্ট্রিক্ট থাকে না যে সবসময় সে $5 পাচ্ছে, এরকম থাকে না। সবসময় উঠানামা করে, কোনো সময় পায়ও না। তো এরকমই ভেরিয়েবলটা হচ্ছে ওরকম টাইপেরই যে চলক, যেটা হচ্ছে টেম্পোরারি ডাটা স্টোরেজ, যেখানে আমরা বিভিন্ন ধরনের ডাটা স্টোর করব। আর সে বিভিন্ন ধরনের ডাটা বলতে আমরা বুঝেছি ডাটা টাইপসটা। আর এই ভেরিয়েবলটা হচ্ছে ধরা যাক যে আমরা একটা যেমন উবার ড্রাইভারের যে টিপসটা, সেই টিপসটা আমরা পূর্ণ সংখ্যা অথবা ধরা যায় যে দশমিক সংখ্যা, বিকজ অনেক সময় $7.50 অনেকে টিপস দিতে পারে। ধরা যাক সেটা দশমিক সংখ্যা। তো এই দশমিক সংখ্যাটা আমি টেম্পোরারি মেমোরি স্টোরেজ, আই মিন ভেরিয়েবল করে সেভ করব। তো সেক্ষেত্রে কিন্তু আমার সেটা একটা ভেরিয়েবল। তো রান টাইমের যখন আমাদের কমপ্লিট হয়ে যায়, রান টাইমটা যখন আমাদের শেষ হয়ে যায়, আই মিন একটা গেম অথবা আমরা যখন ক্লোজ করে ফেলি, তখনই কিন্তু আমাদের এই যে ভেরিয়েবলগুলো, সব ভেরিয়েবলের ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। তো ভেরিয়েবল ডাটাগুলো আমি রান টাইমেই অ্যাসাইন করতে পারবো। রান টাইম শেষেই যখন রান টাইমটা শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই ভেরিয়েবলগুলো ডিলিট হয়ে যাবে। তো ডাটা টাইপসটা কি? তো একটা ভেরিয়েবল যে টাইপের ডাটা স্টোর করে তাকে ডাটা টাইপস বলে। যেমন পূর্ণ সংখ্যাকে আমরা ইন্ট বা ইন্টিজার বলে থাকি। তারপর দশমিক সংখ্যা ফ্লোট অথবা ডাবল দ্বারা প্রকাশ করে থাকি। আর কোনো শব্দ বা বাক্যকে আমরা স্ট্রিং হিসেবে প্রকাশ করে থাকি। আর আই মিন ক্যারেক্টার হচ্ছে বর্ণ, মানে প্রত্যেকটা ওয়ার্ড, যেমন এ, বি, এগুলো হচ্ছে একটা একটা করে ওয়ার্ড, জাস্ট একটা মাত্র ওয়ার্ড নেবে। যেমন এ এর জাস্ট এটা নেবে, যেমন ভি এর জাস্ট ভিটা নেবে, সেটা হচ্ছে বর্ণ। আর স্ট্রিংয়ের ক্ষেত্রে পুরো সেন্টেন্সটা নিতে পারে, অথবা জাস্ট অনলি ভেরিয়েবল নিতে পারে, অথবা একটা নিতে পারে, অথবা জাস্ট এও নিতে পারে। স্ট্রিংয়ের ক্ষেত্রে ধরা বলে কোনো নিয়ম নেই, সেটা হতে পারে, স্ট্রিং হতে পারে। আর স্ট্রিং হচ্ছে এই চারের কম্বিনেশন। এই অনেকগুলো মিলে একটি স্ট্রিং হয়, কিন্তু অনেকগুলো স্ট্রিং মিলে কিন্তু একটা হয় না। জাস্ট এক সিঙ্গুলার, আর স্ট্রিং হচ্ছে প্লুরাল। প্লুরাল ভার্সন হচ্ছে স্ট্রিং। আর ফ্লোট আর ডাবল সম্পর্কে আমরা একটু পরে দেখছি। আর আজকে আমরা ইন্ট, ফ্লোট, ডাবল এগুলো সম্পর্কে একটা আইডিয়া রাখবো। তো C# বিভিন্ন ধরনের ডাটা টাইপস থাকে। তার মধ্যে হচ্ছে বুলিয়ান থাকতে পারে। এই যে বুলিয়ানটা হচ্ছে ট্রু আর ফলস, এটাকে সত্য না মিথ্যা সেটা আর কি প্রকাশ করে। তার বাইট থাকতে পারে, বাইটের একটা রেঞ্জ থাকে। আমরা এই কলামটা দেখছি, এই কলামটা হচ্ছে রেঞ্জের, আর এটা হচ্ছে কি রিপ্রেজেন্ট করে, আর এটা হচ্ছে ডিফল্ট ভ্যালুটা, আর এটা হচ্ছে টাইপটা। তো বাইট হচ্ছে একটা আনসাইন্ড ইন্টিজার। তার আগে সাইন্ড আর আনসাইন্ড সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নিই। সাইন্ড হচ্ছে যেটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে ভ্যালুটা। আর আনসাইন্ড হচ্ছে যেটার ভ্যালু কোনো দিন নেগেটিভ হবে না। যেমন আমাদের বাইটের ভ্যালু কোনো দিন নেগেটিভ হবে না, দেখে এটার রেঞ্জ কিন্তু শুরু হয়েছে 0 থেকে 255। তো এটা কোনো দিন নেগেটিভ হবে না, নেগেটিভ হলেই আমাদেরকে একটা ইরর দেবে। তো বাইটটা হচ্ছে আনসাইন্ড ইন্টিজার। তো আমরা বুঝতে পারছি যে সাইন্ড আর আনসাইন্ডটা কী। আনসাইন্ড হচ্ছে কোনো দিন নেগেটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করবে না, সবসময় পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করবে। আর সাইন্ড হচ্ছে সে নেগেটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারে, পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারে।
তো বাইট হচ্ছে 8 বিট আনসাইন্ড ইন্টিজার, যেটা রেঞ্জ হচ্ছে 0 to 25, আর সেটার ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। তো চার হচ্ছে ইউনিকোড একটা ক্যারেক্টার, জাস্ট যেমন আমরা ডাটা টাইপের ডিটা প্রকাশ করবে। তো ইউনিকোডের এরকম প্রকাশ আর কি করা থাকে। এইভাবে আমরা এইভাবে না লিখেও কোডের ক্ষেত্রে জাস্ট ডি লিখলে হচ্ছে। তারপর যেটা হচ্ছে এটা ডিফল্ট ভ্যালু হচ্ছে 0, এরকম /0, আই মিন কিছুই না আর কি, এমটি। তারপর হচ্ছে ডেসিমাল হচ্ছে ডেসিমালটা আমরা বেসিক্যালি ইউজ করে থাকবো না, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি না আমরা C#-এর ক্ষেত্রে। আমরা ইউজ করে থাকি বুল বাই 4, ডাবল, ফ্লোট, ইন্টিজার। তারপর লং খুব কম ক্ষেত্রে ইউজ করা হয়, তারপর ইউএনটও খুব কম ক্ষেত্রে ইউজ করা হয়। তারপর আসি ডাবলের ক্ষেত্রে। ডাবল হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। এখন দশমিক সংখ্যার ক্ষেত্রে ডাবলটার যে রিপ্রেজেন্ট সেটার দিকে আমরা খেয়াল করলে দেখবো সেটা হচ্ছে 64 বিট ডাবল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট। এখানে ডাবল প্রিসিশন বলতে কী বোঝানো হয়েছে সেটা আমরা আমাদের যে আজকে যে কোডের প্র্যাকটিসটা করবো এই প্র্যাকটিসের শেষের দিকে আমি বুঝিয়ে দেবো যে আসলে ডাবল প্রিসিশন বলতে কী বোঝানো হয়েছে, আর এই 64 বিটটা কী সেটা সম্পর্কে একটা আইডিয়া পাবো কীভাবে 64 বিট হয়েছে। তো ডাবল হচ্ছে 64 বিট ডাবল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট। আর প্রিসিশন মানে হচ্ছে আপনার নিপুণতা, মানে আপনার পারফেক্ট কতটুকু থাকবে একটা দশমিক। আমরা জানি যে দশমিক সংখ্যার পর আপনার 10টা দশমিক সংখ্যা থাকতে পারে, 5টা দশমিক সংখ্যা থাকতে পারে। যত বেশি দশমিক সংখ্যা সেটা তত বেশি নিখুঁত, যত কম তত সেটা নিখুঁত না, কারণ আমরা 4 বা 5-এর পরে কিন্তু আমরা একটা করে সংখ্যা যোগ করে ফেলে। অবভিয়াসলি একটু পরে দেখবো যে কীরকম আমরা ডাটা লুজ হচ্ছে শেষের দিকে। তো ডেসিমালের আমাদের ডিফল্ট ভ্যালু হচ্ছে 0.0। তারপর হচ্ছে ফ্লোট হচ্ছে আপনার 32 বিট সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট, আর সেটা হচ্ছে 32 বিট আর সিঙ্গেল প্রিসিশন, সেটা সম্পর্কে আমরা জানবো। সেটার রেঞ্জ হচ্ছে এটা, আর ডিফল্ট ভ্যালু হচ্ছে 0.0 এফ। আর এফ কেন ইউজ হচ্ছে সেটা সম্পর্কে জানবো। এফ হচ্ছে এটার আপনার প্রিফিক্স, কেন প্রিফিক্স ইউজ করতে হয় তাও দেখবো। তারপর ইন্ট হচ্ছে পূর্ণসংখ্যার ভিতরে 32 বিট সাইন্ড। খেয়াল করবেন যে সাইন্ড ইন্টিজার টাইপ, দ্যাটস মিন এটা আপনার নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। আর ইন্টের আপনার রেঞ্জ হচ্ছে মাইনাস খুব বড় একটা সংখ্যা থেকে পজিটিভ সেই সংখ্যাটাই। তারপর এটা ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। লং হচ্ছে সেম ইন্টিজারের মতো, বাট সেটা হচ্ছে আপনার 64 বিট। তো 64 বিটের ক্ষেত্রে এটার রেঞ্জটা একটু বড় হবে, যেহেতু এটা 64 বিট। তো এটার রেঞ্জটা একটু তুলনামূলক খুবই বড় আপনার 32 বিটের ইন্টিজার থেকে। তো এটা শুরু হয় 0 থেকে, মানে 0 এল দিয়ে লংটা বোঝানো হয়েছে। তারপর এস বাইটে হচ্ছে আপনার এই যে বাইট, এই বাইটের সাইন্ড ফরম্যাটটা আপনার বাইটের ক্ষেত্রে আনসাইন্ড, আর এস বাইট হচ্ছে আপনার সাইন্ড ফরম্যাট, সেক্ষেত্রে আর কি সে নেগেটিভ হতে পারবে। আর অবভিয়াসলি 8 বাইট, আর সেখানে একটু রেঞ্জে প্রবলেম আছে। রেঞ্জের ক্ষেত্রে আপনার 255 পাচ্ছেন না, সেখানে -28 থেকে -1 to 7 পর্যন্ত। আর এটার ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। শর্ট আমরা তুলনামূলকভাবে ইউজ করা হয় না। শর্ট হচ্ছে আর কি আমাদের ইন্টের 16 বিট টাইপটা, আর ইউএন্ট হচ্ছে 32 বিটটা। ইউএনটা ইউজ করা হয় না, ইউএনটা ইউজ করা হয় না তেমন একটা। বাট ইউলংটা যখন আমরা ডিসকর্ডের বট বানাবো, বটের ক্ষেত্রে আমরা ইউলংটা ইউজ করতে পারি। ইউলংটা বেসিক্যালি আমরা আমাদের যে সার্ভারের আইডিটা অথবা একটা কারো ইউজারের একটা প্রোফাইল, সেটা আমি একটা এক্সাম্পল দেখাই কারেন্টলি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরা যাক এই যে ক্লাসরুম, এই ভয়েস চ্যানেলের আমার আইডিটা লাগবে, এই যে আমি এখানে দিলাম। আমার কপি আইডি, আপনাদের কপি আইডি আসবে না, আপনারা জাস্ট এদিক থেকে ডেভেলপার অপশনটা ইনেবল করলে কপি আইডি আসবে। তো সেক্ষেত্রে আমি ক্লাসরুমের উপর রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে একটা কপি আইডি আসে। সেই কপি আইডিটা আমি এদিকে পেস্ট করলাম, আর অবভিয়াসলি দেখেন সেটা হচ্ছে আপনার পজিটিভ ভ্যালু, সেটা নেগেটিভ ভ্যালু না। আর এই পজিটিভ ভ্যালুটা আমাদের যে নর্মাল 32 বিট ইন্টিজার, নর্মাল যে ইন্টিজার, সেই ইন্টিজারে আমরা স্টোর করতে পারবো না। সেক্ষেত্রে আমি 64 বিট ইন্টিজারে আমি সেটা স্টোর করি। তো ইউশর্টও হচ্ছে সেম আনসাইন্ড ইন্টিজার। তো সব কিছু ইন্টিজারই, জাস্ট ইন্টিজারের বিভিন্ন ভেরিয়েশনগুলো। আর সেগুলো অনেক ক্ষেত্রে আমরা যেমন এই যে শর্টটা অনেক ক্ষেত্রে আমরা হিসেবে ইউজ করি, int 16 হিসেবে ইউজ করি। সেটা অবভিয়াসলি আমরা ফিউচার প্র্যাকটিসে আমরা দেখতে পারবো।
তো ইন্ট ফ্লোট ডাবল সম্পর্কে একটু জানা যাক ভিজুয়াল স্টুডিওতে। ওকে, আমাদের কি ভিজুয়াল স্টুডিও সবার ডাউনলোড হয়েছে কিনা, তাহলে আমরা যদি প্র্যাকটিস করতে পারি সঙ্গে সঙ্গে তাহলে আই থিঙ্ক বেটার হবে, অথবা ক্লাসটা একটু মনোযোগ দিলে আছে। তাছাড়া আমি এটা রেকর্ড করে রাখছি, আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারবেন পরে রেকর্ড থেকে। আচ্ছা, আমরা তাহলে ভিজুয়াল স্টুডিওতে ঢুকি। ভিজুয়াল স্টুডিওটা আগের মতোই, আগের যে ক্লাসের যে আগের ক্লাসে করতে আছে, তো আগের ক্লাসে করে ঠেকিয়ে আমি রিড কিবোর্ডে সব কিছু কেটে দিচ্ছি, আমার সেগুলো লাগছে না। তো আজকে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় কীভাবে সেটা আগে ফার্স্টে জানবো। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে সর্বপ্রথম আমার মাথায় রাখতে হবে সেটার ডাটা টাইপসটা ডিক্লেয়ার করতে হবে সর্বপ্রথম। সেটা কোন ডাটা রিপ্রেজেন্ট করবে সেটা আমার ডিক্লেয়ার করতে হবে ফার্স্ট। দেন হচ্ছে সেই ভেরিয়েবলটার নেম। সো আমার ভেরিয়েবলটার নেম আমার সেখানে লিখতে হবে। ভেরিয়েবলটার নেম লেখার পরই আমি এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে দিতে পারি, যেমন আমি এদিকে ইকুয়াল না, সেমিকোলন। তো এখানে আমি ধরা যাক ইন্টিজার, আমি একটা পূর্ণ সংখ্যা প্রকাশ করব, পূর্ণ সংখ্যার জন্য আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সেক্ষেত্রে আমি ডাটা টাইপস হিসেবে ইন দিচ্ছি, আর ভেরিয়েবল নেম হিসেবে দিচ্ছি নাম্বার 1। সো এখানে আমি আমার যে ডিক্লারেশনটা কমপ্লিট করতে পারি একটা আমার সেমিকোলনের মাধ্যমে। এই যে সেমিকোলনটা দেখছি, সেমিকোলনের মাধ্যমে আমি কমপ্লিট করতে পারি। তো এক্ষেত্রে আমি সেমিকোলন, আমি যদি এই যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করতাম, সেই ভেরিয়েবলে আমি চাইলে কোনো কিছু অ্যাসাইন করতে পারি। অ্যাসাইন মানে করতে, যে মনে করেন এই যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করলাম, এটা তো আমি একটা টেম্পোরারি মেমোরি হিসেবে ডিক্লেয়ার করলাম। তো এই টেম্পোরারি মেমোরি আমি কিছু ডাটা অ্যাসাইন করতে চাই, ডাটা স্টোর করতে চাই, তখন সেক্ষেত্রে আমরা ইকুয়াল চিহ্ন দিতে পারি। ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা কোনো ডাটা অ্যাসাইন করতে পারি, যেহেতু সেটা পূর্ণ সংখ্যা। তো সেক্ষেত্রে আমি আজকের জন্য 10 দিলাম। সো সেটা অলরেডি স্টোরড হয়ে গেছে। তো অ্যাসাইন হয়ে গেছে। তো অ্যাসাইন হওয়ার পর এটা জাস্ট অ্যাসাইন হলো। আমরা এই নাম্বার 1টা আমরা শো করে দেখি যে আমাদের কনসোলে শো করে কিনা। তো কনসোল ডট রাইট লাইন নাম্বার 1 সেমিকোলন, অবভিয়াসলি সেমিকোলন দিতে হবে লাইন ব্রেক করার জন্য। তো স্টার্ট দেখি, হচ্ছে কি করব? আমি কি স্ক্রিন, ওকে এই যে 10 ফার্স্ট টাইম তো আমার পিসি। জি সরি, আবার বল, তোর কথা আটকে গেল। জি হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা দেখাচ্ছি। ওকে, তো আমরা সেটা কেটে দিই। তো এক্ষেত্রে আমি ধরলাম আমার এই যে ইন্টিজার নাম্বার 1কে আমি কোনো ডাটা অ্যাসাইন করলাম না, তখন সেক্ষেত্রে কী করব? তো সেক্ষেত্রে আমার এই নাম্বার 1টাকে পরবর্তী সময়ে কোনো ক্ষেত্রে অ্যাসাইন করতে হবে, তখন সেক্ষেত্রে আমরা ডাটা টাইপসটা লিখতে হচ্ছে না, আমি যেটা অলরেডি ডিক্লেয়ার করে ফেলেছি, তো অলরেডি সেটা একটা ডিক্লেয়ার হয়ে গেছে একটা ভেরিয়েবল হিসেবে। তো সেক্ষেত্রে জাস্ট আমার ভেরিয়েবল নেমটা আমি ডিক্লেয়ার করতে হবে। সেখানে ভেরিয়েবল নেমটা হচ্ছে নাম্বার 1 ডিক্লেয়ার করে ইকুয়াল চিহ্ন দিয়ে আমি অ্যাসাইন করতে পারবো। আর যদি অ্যাসাইন না করে তাহলে কী হচ্ছে, যে আমার কেন এদিকে আমার রেড কেটে থাকছে আমার এই রাইট লাইনের উপর, কারণ রাইট লাইনের উপর রেড কেটে থাকতেছে কারণ এটা আমি কোনো দিন অ্যাসাইন করিনি। একেবারে বলতেছে যে ইউজ অফ আনঅ্যাসাইন লোকাল ভেরিয়েবল, যেটা আমি কোনো দিন অ্যাসাইন করিনি। তো অ্যাসাইন না করার কারণে সেই দিকে শো করতে পারবে না। এটা আমরা লিটারালি সব ক্ষেত্রেই এই এররটা আমরা ফেস করবো যখনই আমরা কোনো একটা লোকাল ভেরিয়েবল নিয়ে কাজ করব। ভেরিয়েবল অনেক রকমের হয়, লোকাল ভেরিয়েবল হয়, গ্লোবাল ভেরিয়েবল হয়, পাবলিক ভেরিয়েবল হয়, সেগুলো নিয়ে অবভিয়াসলি আপনার নেক্সট ক্লাসগুলোতে জানা হবে। আমি চাইলে পুরো ভেরিয়েবলের যে ডেফিনেশন কত প্রকারভেদ সেগুলো সম্পর্কে এই ক্লাসে বলতে পারতাম, বাট এই ক্লাসে বললে যেটা হতো যে আমরা 2-3 ক্লাস পরে সেটা ভুলে যেতাম। আর প্র্যাকটিসের মাধ্যমে শিখলে অবভিয়াসলি সেটা অনেক দিন মনে থাকার কথা। তো আই থিঙ্ক সেটা সলভ হয়েছে। উপম ক্লিয়ার?
ক্লিয়ার হচ্ছে তোর? ওকে, আচ্ছা এখন আমরা দুইটা নাম্বার যোগ করে থাকি, তখন আমরা সেক্ষেত্রে আমরা এখানে আমরা অ্যাসাইন করে দিচ্ছি। তো আমরা আরেকটা পূর্ণ সংখ্যা ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে নাম্বার 2, সেক্ষেত্রে ধরা যাক 25। এখন আমরা এই দুইটা নাম্বার সাম করব, আমি যোগ করব। সো ইন্ট সাম ইজ ইকুয়াল টু, এখন আমরা দুইটা নাম্বার যেহেতু যোগ করব, তাহলে আমার ফার্স্ট অফ অল নাম্বার 1 প্লাস নাম্বার 2। বেসিক্যালি কী হচ্ছে এটাকে, আমার ফার্স্ট অফ অল আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, ভেরিয়েবলটার নাম হচ্ছে সাম। তারপর আমি সেটাকে অ্যাসাইন করলাম কি, যে আমার দুইটা সংখ্যার আমার অলরেডি এক্সিস্টিং দুটো ভেরিয়েবলের যোগফল। তো ফার্স্ট অফ অল আমি ভেরিয়েবল, যে আমার ফার্স্ট ভেরিয়েবলটা ছিল নাম্বার 1, সেই নাম্বার 1টা এখানে লিখলাম, তারপর প্লাস চিহ্ন দিয়ে নাম্বার 2 লিখলাম, নাম্বার 2 এর যে ভেরিয়েবলটা সেটা লিখলাম। তো প্লাস চিহ্নটা কী করছে, সেখানে আমরা যোগ করছে, সেখানে আমি মাইনাস দিতে পারি, ইন্টু দিতে পারি, ইভেন আমি স্ল্যাশ দিয়ে ডিভাইডও করতে পারি। সো এটা হচ্ছে জাস্ট বেসিক এক্সপ্রেশন। তো দেখা যাক আমার যোগ করলে কী হচ্ছে। আমি যোগফলটা আমি প্রকাশ করি, ওকে যোগফলটা আমি দেখি কী আসে আমার যোগফল। এই যে আমার যোগফল আসলো। এখন আমি দুটো নাম্বার যোগ করলাম, এখন সেক্ষেত্রে আমি একটু কনক্যাটেশন করি। কনক্যাটেশন বলতে আমি এই যে রাইট লাইন আছে, রাইট লাইনের সাথে আমি কয়েকটি স্ট্রিং যোগ করে দিই। তো যোগ করে আমি আর একটু সুন্দরভাবে আমি এদিকের আউটপুটটা দিতে পারি, যে আউটপুটটা জাস্ট একটা নর্মাল নাম্বার আসছে, হয়তো অনেক ইউজারের কাছে নাও জানতে পারে যে আসলে এই নাম্বারটা কী মিন করছে, নাম্বারটা আসলে 37 মানে কি, 37 তো অনেক কিছু হইতে পারে। তো আমি 37টা কী সেটা আমি দেখাই তাহলে। তো সেক্ষেত্রে আমি লিখতে পারি, ফার্স্ট অফ অল কোটেশন দিয়ে লিখতে পারি the sum of, এখানে নাম্বার 1টা দিয়ে দিই, নাম্বার 1 হচ্ছে নাম্বার 1 ভেরিয়েবল প্লাস, এখানে আমরা কনক্যাটেশন সাম অফ এন্ড ওকে। তো এটা হচ্ছে একটা কনক্যাটেশন, যেটাকে কনক্যাটেশন বলে, কারণ একটি স্ট্রিংয়ের ভিতরে আমরা স্ট্রিংও অ্যাড করেছি, স্ট্রিংয়ের খণ্ড আছে, ইন্টিজারের খণ্ড আছে, আবার স্ট্রিংয়ের খণ্ড আছে, আবার ইন্টিজারের খণ্ড আছে, আবার স্ট্রিংয়ের খণ্ড আছে, আবার ইন্টিজার আছে, আবার সবগুলোকে আমি প্লাস চিহ্ন দিয়ে জুড়ে দিয়েছি। তো সেটাকে কনক্যাটেশন বলা হয়। তো আমরা রান করি, তো কী আসে, the sum of 1 2 and 1 number 1 2 number 1 করে ফেলছে, সরি আর টি স্পেস হবে বেসিক্যালি। the sum of 12 and 25 is 37। তাহলে বোঝা গেল যে আমার এই কনক্যাটেশনের আউটপুটটা কি। আমি কনক্যাটেশনটা আর একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে, সর্বপ্রথম আমি একটি স্ট্রিং দিলাম, যেহেতু রাইট লাইন আমার স্ট্রিং ভ্যালুই আমাকে প্রকাশ করে। সো আমি স্ট্রিং ভ্যালুর মধ্যে আমি আমার যে ইন্টিজার ভ্যালুগুলো অথবা ফ্লোট ভ্যালু অথবা ডাবল ভ্যালু যে কোনো ভ্যালু আমি সেখানে প্রকাশ করতে পারবো, সেটাকে অলওয়েজ সেই স্ট্রিং হিসেবে সে কনভার্ট করে নিতে পারে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে, আমি সর্বপ্রথম একটি স্ট্রিং নিলাম, স্ট্রিংয়ের একটা খণ্ড অংশ, এটা সাম অফ, এটা একটি স্ট্রিং কারণ আমি দুইটা কোটেশনের মধ্যে লিখলাম। তারপর প্লাস চিহ্ন দিয়ে আমি আরেকটা ভেরিয়েবল অথবা আরেকটা যে ভেরিয়েবল নাম্বার 1 সেটা জুড়ে দিলাম। তারপর আসলো এন্ড দিলাম, এন্ড অপারেটর, ইটস নট অপারেটর, এটা জাস্ট আমি একটি স্ট্রিং হিসেবে দিলাম। এভাবে দিয়ে আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করলাম। আপনারা আপনাদের মতো এখানে লিখতে পারেন, ধরা বলে কোনো নিয়ম নেই। সো জাস্ট বেসিক এক্সাম্পল অফ কনক্যাটেশন। তো আমরা ইন্টের যোগ মানে একটা পূর্ণ সংখ্যার যোগফল সম্পর্কে জানতে পারলাম, পূর্ণ সংখ্যা কী করে, পূর্ণ সংখ্যা কীভাবে যোগ করতে হয় সে সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম। আচ্ছা, তো পূর্ণ সংখ্যা সবার ক্লিয়ার আশা করা যায়। তাহলে আমরা আবার নেক্সট যেতে পারি দশমিক সংখ্যার ক্ষেত্রে। তো আমার পূর্ণ সংখ্যা আমার জায়গায় থাকুক, আমি পূর্ণ সংখ্যা ডিলিট করছি না, আমি দশমিকের দিকে চলে যাচ্ছি। তো দশমিক, অবভিয়াসলি আমার দশমিকের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমার ডাটা টাইপস লাগছে। তো ডাটা টাইপসে কী,
তো অ্যাড্রেসটা হচ্ছে ডাবল, যেটা আমি দশমিক সংখ্যা ইউজ করছি। তো ডাবলের ক্ষেত্রে আমার সর্বপ্রথম হচ্ছে আমার একটা যে কোনো একটা দশমিক সংখ্যা, তো আমি D1 দিয়েছি। তো D1 এর ক্ষেত্রে আমি নিচ্ছি 5.5 নিচ্ছি আমি। 5.5 হচ্ছে আমার ফার্স্ট D1, ফার্স্ট ডাবল, ফার্স্ট দশমিক সংখ্যা। আমি আরেকটা দশমিক সংখ্যা নেই। আচ্ছা, তার আগে আমি জাস্ট সিঙ্গেল একটা দশমিক সংখ্যা আউটপুট হিসেবে দেখাই, আমি কনসোলে শো করাই। রাইট, এই 5.5 শো করলাম। ওকে, আমি কমেন্ট আউট করে রাখি। তারপর আমি আরও একটা ডাবল ডিক্লেয়ার করি, একটা দশমিক ডিক্লেয়ার করি। সেই দশমিকটা হচ্ছে D2, আর সেক্ষেত্রে আমি 7.5 অথবা 7.75 দিচ্ছি। এখন আমি এই দুইটা দশমিক যোগ করে থাকি, তাহলে দুই দশমিকের যোগফল হচ্ছে আরেকটা দশমিক সংখ্যাই হবে। তো সেক্ষেত্রে আমি ডাবল, সেক্ষেত্রে সাম D ইজ ইকুয়াল টু D1 প্লাস D2। তো আমি এই জিনিসটাই আরেকটা জিনিস, এখানে আমি D2টা আগে লিখতে পারতাম। এই জাস্ট বেসিক যে যোগ বিয়োগটা আছে না, আমরা যেটা আমাদের স্কুলে করে থাকি, সেই সেম জিনিসটাই। যেমন আমি 5.5 প্লাস 7.75টা আমি যোগ করতে চাই। জাস্ট বেসিক এক্সাম্পল, আমার যদি একটা প্রবলেম থাকে এরকম যে 5.5 আর 7.5 এই দুটো সংখ্যা যোগ করে দেখো আমাকে। সো এই দুটো যোগফলটা যদি দেখাতে চাই, তাহলে সেটা কোড হচ্ছে এটা। সেম এক্ষেত্রেও আমি যদি দেখাতে চাই যে দুইটা পূর্ণ সংখ্যার যোগফল 12 প্লাস 25-এর অ্যান্সারটা কি, তো সেক্ষেত্রে সেটা হচ্ছে এটা। সো নর্মাল, ফার্স্ট অফ অল আমরা প্রবলেমটা লিখে ফেলবো, তাহলে এক্ষেত্রে বেটার হবে আমাদের সলিউশনটা করতে। তো সেক্ষেত্রে আমরা যোগ করে নিলাম এই দুইটা দশমিক। এখন দুইটা দশমিক যোগ করার পর এই দুইটা দশমিক আমরা শো করব। তো আমরা কনসোলে শো করার জন্য রাইট লাইন সাম D, $13.25, it's accurate, right? আচ্ছা, এবার এই দশমিকটার আমি একটু কনক্যাটেশন করি। তো কনক্যাটেশনের আগে আমি যেটা লিখতে চাচ্ছি সেটা হচ্ছে দ্য সাম অফ let's say fraction let's say দুইটা সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল একটা সংখ্যা লিখবো, সেটা হচ্ছে আমাদের D1টা। তারপর আবার লিখবো একটা n দেব, দেন D2 লিখবো, তারপর ইজ ইকুয়াল টু, দেন আমার সাম Dটা লিখে দেব। তো এটা হচ্ছে আমি এরকম টাইপের একটা আউটপুট চাচ্ছি। তো সেক্ষেত্রে আমার কনক্যাটেশন করলে যেটা হচ্ছে আমার এই কনসোল ডট রাইট লাইন, সো এই রাইট লাইনে লিখবো। ফার্স্ট অফ অল আমি কোটেশন দিয়ে লিখবো, কারণ এইটুকু পর্যন্ত হচ্ছে আমার জাস্ট নর্মাল স্ট্রিং, সেটা আমি কোনোখানে আমি ভেরিয়েবল স্টোর করছি না। সেটা হচ্ছে আমার জাস্ট দুইটা হচ্ছে আমার ভেরিয়েবল, আর বাকিগুলো স্ট্রিং। তো আমি সেগুলো আমি কনক্যাটেশন হিসেবে জুড়ে দিই একসাথে। দ্য সাম অফ fraction space plus D1 plus and D2 plus there were a quotation is equal to sum D and quote. Oh yeah, okay, that's run. আরেকটি স্পেস। ওকে, এটার একটা ইজি সলিউশন আছে, সেটা আমি দেখাবো। সেটা হচ্ছে স্ট্রিংয়ের যে মেথড মোর অ্যাবাউট স্ট্রিং, সেখানে দেখাবো, আমি আজকের ক্লাসে দেখাচ্ছি না। তো এই যে দ্য সাম অফ ফ্র্যাকশন 5.5 and 7.75 is equal to 13.25। সেখানে আমরা এই সংখ্যাগুলো পরিবর্তন করে দেখতে পারি, লাইক 7.5 দিয়ে এক্ষেত্রে 7, এক্ষেত্রে এটি 3, লেটসে বড় সংখ্যা নেই 22.2664 day, let's say. Yep, চলে আসছে। সো ফার আমাদের দশমিক সংখ্যারও শেষ, সব কিছু কমপ্লিট। এখন হচ্ছে যেটা হচ্ছে যে আমরা একটা সিঙ্গেল লাইনে আমরা মাল্টিপল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। যেমন আমরা
let's say int a b c এভাবে ডিক্লেয়ার করতে পারি। পরে আমরা সবগুলোর আমি অ্যাসাইন করে দিতে পারি, যেমন a is equal 5, b is equal to 3, then c is equal to let's say 8। নিয়ে যোগ করে দিলাম, তো আমরা এখানে সাম করি, তো সাম, তো সেটাকে একটা ইন্ট হবে, ইন্ট সাম abc is equal to a plus b plus my bad a plus b plus c। ওকে, আমি এটাকে শো করি, console dot write line সিক্সটিন 5 3 8 8 8 16 চলে আসছে। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আচ্ছা, সেটা খুব ভালো একটা কোশ্চেন, সেই কোশ্চেনটার সলিউশন আছে, তো এই কোশ্চেনটা আমি দেখাই তাহলে একবার। হ্যাঁ, তো আমার সেক্ষেত্রে আমার একটা দশমিকের সাথে আমি একটা পূর্ণ সংখ্যা যোগ করব। একটা দশমিক সাথে একটা পূর্ণ সংখ্যা যোগ করলে কি কোনো দিন পূর্ণ সংখ্যা আসে না একটা দশমিক সংখ্যা আসে? অবভিয়াসলি একটা দশমিক সংখ্যা আসবে, কারণ দশমিক সংখ্যা নাও আসতে পারে। লাইক আমার হতে পারে যে আমার পূর্ণ দশমিক সংখ্যাটি 7.00 প্লাসের সাথে আমি একটা 3 যোগ করলাম একটা পূর্ণ সংখ্যা, তো সেক্ষেত্রে কিন্তু 10 আসতেছে, বাট 10 লিখে থাকি আমরা, বাট সেটা কিন্তু বেসিক্যালি 10.00। তো একটা দশমিকের সাথে যখন একটা পূর্ণ সংখ্যা যোগ করি সেটার আউটপুট অলওয়েজ কিন্তু আমার দশমিক হবে। তো আমার ফার্স্ট অফ অল ডিটারমাইন হতে হবে যে আমার আউটপুটটা কী আসবে। যদি আমি একটা দশমিক একটা পূর্ণ সংখ্যা যোগ করি তাহলে আমার আউটপুটটা কী আসবে, অবভিয়াসলি আমার আউটপুটটা কী আসবে, একটা ডাবল আসবে। তো সেটার একটা এক্সাম্পল দেখা যাক। তো আমি লাইনগুলো কেটে দিই, সব কিছু ইচ্ছেই হয়ে আছে। ওকে, আমি বেসিক্যালি নাই কিছু। আচ্ছা, তো এক্ষেত্রে আমার যেটা কোশ্চেন ছিল যে আমার এই যে এখান থেকে আমি D1 নিচ্ছি আর এখান থেকে আমি নাম্বার 2 নিয়ে আমি একটা সাম করব। সো আমি এটাকে লিখে দিই সাম অফ ফ্র্যাকশন। আচ্ছা, সাম অফ এত অনেক খুব বড় একটা ইয়ে হয়ে যাবে, দেখা যায় এটা সাম দিয়ে লিখি। তো সেক্ষেত্রে আমার D1 লিখছি। ফার্স্ট অফ অল আমার একটা ডাবল যোগ করছি, একটা দশমিক সংখ্যা 7.5 যোগ করছি, তার সাথে সাথে আমি একটা নাম্বার 2 যোগ করব সেখানে, একটা পূর্ণ সংখ্যা যোগ করে। ওকে, যোগ করলাম। তো দেখা যাক সাম দি আনসার। এই যে আমার দশমিক সংখ্যা ছিল 7.5 আর আমার পূর্ণ সংখ্যা ছিল 25। তো 25 এর সাথে 7.5 যোগ করলে 32.5 আসছে। এখন একটা কমন একটা মিস্টেক দেখায়, আই থিঙ্ক এটা অনেকের হইতে পারে। ধরা গেল আমি খুব তাড়াহুড়ো আছি, অথবা আমার সেরকম সময় নেই, অথবা আমার যে ডিটারমিনেশন যে আমার আউটপুটটা কী আসবে সেটা আমার একটা সমস্যা হলো, যে আমি বুঝতে পারলাম যে আমার আউটপুট যে দশমিক আসবো। আমি নর্মালি যেহেতু ইন্টিজার ইউজ করি, একটা পূর্ণ সংখ্যা ইউজ করছি, পূর্ণ সংখ্যা ইউজ করার কারণে আমি এদিকে পূর্ণ সংখ্যা হিসেবে একটা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি। ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গেই আমরা দেখছি যে পুরোটার নিচেই একটা রেড ক্যারেট এসে পড়েছে, সেখানে ইরোর আছে। ইরোরটা বেসিক্যালি হচ্ছে যে ক্যান নট ইমপ্লিসিটলি কনভার্ট টাইপ ডাবল টু ইন্ট। সেটার মানে হচ্ছে আমরা সেই দশমিক সংখ্যাটাকে আমরা ইন্টিজারে নিতে পারছি না, কারণ একটা ইন্টিজার হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। আমরা যদি আমাদের স্লাইডে চলে গেলে দেখবো যে আমরা ইন্টিজার জাস্ট সে পূর্ণ সংখ্যা নিচ্ছে, সে কোনোদিন দশমিক সংখ্যা নিচ্ছে না, সে কোনোদিন কোনো দশমিক সংখ্যা নেবে না। তো দশমিক সংখ্যার জন্য আমার কী করতে হবে? অবভিয়াসলি আমার সেখানে ডাবল ব্যবহার করতে হবে। আর যদি আমি ডাবল ব্যবহার না করতে চাই, আমার এই দশমিক সংখ্যাটাকেই আমি পূর্ণ সংখ্যা হিসেবে ইউজ করতে চাই, যেমন আমার 32.5 যেখানে আসছে সেখানে আমি জাস্ট 32 ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমি সেটাকে কনভার্ট করতে হবে অর্থাৎ কেস্টিং করতে হবে, যেটা আমি পরবর্তী কোনো একটা ক্লাসে দেখাতে হবে। কারণ আমি এখানে দেখালে আমাদের দেখাতে পারি, যেমন আমি কনভার্ট ইউজ করতে হবে, সেক্ষেত্রে কনভার্ট ফাংশন ইউজ করে টু ডাবল দিলেই হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আবার ডাবল ট্যাপ লাগতেছে, যেটা ইন্টিজার, তখন সেক্ষেত্রে আই থিঙ্ক এটা কেস্টিং করে দিতে হবে ইন্ট দিয়ে।
সেটা দিয়ে ক্যাস্টিং করতে হবে। ক্যাস্টিং করে দেন, ক্যাস্টিং করে দেওয়ার পরে জাস্ট আমার যে দশমিক সংখ্যা, সেই দশমিক সংখ্যা আসছে না, কারণ আমার ইন্টিজার জাস্ট পূর্ণ সংখ্যা নিচ্ছে। আর আমি যোগ করেছি হচ্ছে একটা ডাবল আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ডাবল আর পূর্ণ সংখ্যা যোগ করার ফলে আমার একটা ডাবল আসবে, কিন্তু আমার যে ডাটা টাইপ হচ্ছে পূর্ণ সংখ্যা, আর আমি পূর্ণ সংখ্যাটি প্রকাশ করতে চাই, কিন্তু সেক্ষেত্রে আমার সর্বপ্রথমে একটা ইরর দিয়েছিল যে তুমি দশমিক সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যে দেখাতে পারবা না। তো সেক্ষেত্রে আমি কী করে দিলাম, ক্যাস্টিং করে দিলাম। ক্যাস্টিংটা কি, এখানে যেই ভ্যালু থাকুক সে সেটাকে ইন্টিজার হিসেবে কনভার্ট করে নেবে, সেটাই হচ্ছে ক্যাস্টিংটা। ক্যাস্টিংয়ের একটা এক্সাম্পল। ক্যাস্টিংয়ের আরও ভালো ভালো এক্সাম্পল পাবো আমাদের ফিউচার ক্লাসগুলোতে। তো ক্লিয়ার কোশ্চেনটা? ওকে, এরকমভাবে আরও অনেক রকমেরই আমাদের কনভার্সন হবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা ক্যাস্টিং দিয়ে প্রবলেমটা সলভ করতে পারবো, কিছু কিছু ক্ষেত্রে আমরা কনভার্টের যে একটা ক্লাস আছে সেই কনভার্ট ক্লাসটা ইউজ করতে হবে। আচ্ছা, আমরা তাড়াতাড়ি ফ্লোটের ব্যবহারটা দেখে নিই। আমরা দুইটা দেখলাম, আমরা দেখলাম কীভাবে পূর্ণ সংখ্যা যোগ করতে হয়, কীভাবে একটা পূর্ণ সংখ্যা ডিক্লেয়ার করতে হয়, তারপর দেখলাম কীভাবে একটা দশমিক সংখ্যা ডিক্লেয়ার করতে হয়, কীভাবে একটা দশমিক সংখ্যা যোগ করতে, দুইটা দশমিক সংখ্যা যোগ করতে হয়, আবার কীভাবে দশমিক সংখ্যার সাথে একটা পূর্ণ সংখ্যা যোগ করতে হয়। আবার আমরা এখন জানবো ফ্লোটের ব্যবহারটা। ফ্লোটও সেম দশমিক, কিন্তু ফ্লোটটা হচ্ছে, এখানে যদি আমার ডাটা টাইপস টেবিলটা যায়, ফ্লোট হচ্ছে জাস্ট 32 বিট, আর আমাদের ডাবলটা হচ্ছে 64 বিট। আবার আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ডাবল প্রিসিশন, আর আমাদের ফ্লোট হচ্ছে সিঙ্গেল প্রিসিশন। সেটা আমি দেখাচ্ছি আগে, আমি ফ্লোটের এক্সাম্পলটা দিয়েই আমি দেখাচ্ছি সেই ডাবল প্রিসিশন আর সিঙ্গেল প্রিসিশন, 64 বিট আর 62 বিট কেন, আর ডাবল আর ফ্লোট দুইটা দশমিক হওয়া সত্ত্বেও কেন আমরা কেন এই দুইটাকে আলাদা করে রাখছি, কেন দুইটাকে আমরা ইচ্ছা করলে ডাবল ইউজ করি না, কেন ইচ্ছা করলে ফ্লোট ইউজ করি না, সেটা সম্পর্কে আমরা একটু করে জানছি। সেটার আগে আমরা একটা ফ্লোটের এক্সাম্পল বা একটা ফ্লোটের ব্যবহার দেখে নিই। তো সেক্ষেত্রে আমার ফ্লোট, ফার্স্ট অফ অল আমার ডাটা টাইপ হচ্ছে ফ্লোট। তো ফ্লোটের ক্ষেত্রে আমি F1 দিচ্ছি। F1 দিয়ে আমি একটা দশমিক সংখ্যা দিচ্ছি, সমান দশমিক সংখ্যা, সেক্ষেত্রে আমি দিই 13.75 দেওয়ার পর আমি যদি এখানে সেমিকোলন দিই, এখানে আমি রেড ক্যারেট দেখছি, আমার কোডটা সেখানেই হ্যাপি না। সে বলবে যে তার একটা সাফিক্স লাগবে, তার সাফিক্সটা হচ্ছে শেষে লাগবে। আমরা যখন ফ্লোট ডাটা টাইপসটা ডিক্লেয়ার করব, ফ্লোট ডাটা টাইপস ডিক্লেয়ার করার পর যখনই আমরা সেটাকে অ্যাসাইন করব, যেই ভ্যালুটা অ্যাসাইন করব, সেই দশমিক ভ্যালুটা অ্যাসাইন করব, সেই দশমিক ভ্যালুর পরে আমাদের এফ অ্যাড করতে হবে, একটা সাফিক্স হিসেবে এফ অ্যাড করতে হবে। যে এফ দেখছি সেই এফটা অ্যাড করতে হবে। সেই এফ না অ্যাড করলে আমরা কোনোদিন ফ্লোট প্রকাশ করতে পারবো না, ফ্লোট ডিক্লেয়ার করতে পারবো না। সো অবভিয়াসলি আমাদের এফ প্রকাশ করতে হবে, এফ দিতে হবে একটা প্রিফিক্স হিসেবে। তো সেক্ষেত্রে আমি ফ্লোট F2 নিচ্ছি। F2 নিয়ে সেখানে আমি দিই 16.524, ওকে 524 F। আমি ফ্লোট দুটো যোগ করি, ফ্লোট sum F is equal to F1 plus F2. Now let me show it on console. Sum F, if I start দিই, এই যে সেটা আমার যোগফল লিখে দিলাম। এখন দেখি নেই যে আমার ফ্লোট আর ডাবলের যে কেন আমরা ফ্লোট ইউজ করি আর কেন ডাবল ইউজ করি। তো দেখা যাক কেন, আমরা একটা স্লাইড থেকে দেখে আসি। তো সর্বপ্রথম আমরা ডাবল অফ ফ্লোটের মধ্যে মারামারি চাই। ফ্লোট হচ্ছে লো অ্যাকুরেসি, কারণ আমরা ফ্লোট জেনে এসেছি যে 32 বিট। সাপোজ ফ্লোটের এইটুকু একটা ডাটা, সেই ফ্লোটের ডাটাটাকে আমি ডাবলে কনভার্ট করলাম। ডাবল থেকে আমি সেটাকে আবার ডাবল থেকে আমি ফ্লোটে আবার কনভার্ট করলাম। কারো আই থিঙ্ক মাইক ওপেন করা হয়েছে, ইউ হচ্ছে, ওকে। তো আমি ফ্লোট থেকে ডাবলে ফার্স্ট অফ অল আমি সেটাকে কনভার্ট করলাম। কনভার্ট করার পর দেখলাম যে আমি একটা আরও বড়ো একটা ভ্যালু পেয়েছি, কারণ আমরা জানি যে সাপোজ এখানে যদি আমি এখানে যে আমার 5 সংখ্যার পরে আমি এটাকে অফ করতে চাই, আমি শেষ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি 9-এর পর যেটা হচ্ছে আমার এদিকে 5-এর জায়গায় 6 হয়ে যাবে। সেটা আমরা নর্মালি আমাদের স্কুলে জেনে এসেছি যে আমাদের দশমিক সংখ্যার ক্ষেত্রে 4 বা 5-এর পর চলে গেলে যে আমরা একটা সংখ্যা যোগ করে দিই আগের দশমিকের যে পয়েন্টে, দশমিকের যে এই জায়গায় আর কি।
তো সেক্ষেত্রে ফ্লোট থেকে আমি ডাবলে যখন কনভার্ট করলাম তখন আমার একটা বড় সংখ্যা আসলো যেটা 64 বিট। আবার এই ডাবলটাকে যখন আবার আমি ফ্লোটে কনভার্ট করলাম তখনই তার মধ্যে কিন্তু একটা একুরেসির একটা প্রবলেম দেখছি। সরি, একুরেসি কোনো প্রবলেম দেখছি না। তো তারপর মানে কোনো নো লস ইন একুরেসি কোনো প্রবলেম থাকছে না, সেখানে যা আছে তাও সেখানে আছে। কিন্তু আমি ডাবল যখন আমি ফ্লোটে কনভার্ট করছি, আবার ফ্লোটটাকে যখন ডাবলে কনভার্ট করছি তখনই কিন্তু আমার এই একুরেসির মধ্যে কিন্তু ডাটা অলরেডি লস হয়ে গেছে। যেমন আমার এখানে শেষ 4 সংখ্যা যদি দেখি, সেখানে আমার ফার্স্টের যে আমি কনভার্সনের আগে ছিল আমার 8979, কনভার্ট করার পর সেটা ছোটো হয়ে গেল। ছোটো হয়ে যাওয়ার পর আমার যেটা আবার আমি কনভার্ট করে যেটা আনলাম সেটা লাস্ট হচ্ছে 5732। তার মানে অনেক একটা বড় একটা অ্যামাউন্ট আমার সেখান থেকে বাদ হয়ে গেছে। এটা যদি আমি যোগ বিয়োগ করি তাহলে দেখা যাবে। তো এই লসটা কেন কেন এই লসটা হচ্ছে, মানে আমার এই কুরেসির মধ্যে কেন এই ঘাটতি থাকে যখন আমরা কনভার্সনটা করি, অথবা এই ডাবল ফ্লোটের মধ্যে কেন এই বৈষম্যটা। তো সেক্ষেত্রে আমাদের সেটা হচ্ছে এই যে আমাদের এখানে যে একটা টেবিলে অনেকটা ইয়ার মতো আমাদের রেক্টেঙ্গুলার যে দেখতে পাচ্ছি, মানে আমাদের একটা টেবিল টাইপের দেখতে পাচ্ছি, ডাটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার ফ্লোটের আর সেটা হচ্ছে ডাবলের। তো ফ্লোটের ক্ষেত্রে আমার প্রথম একটা বিট চলে যায় হচ্ছে আমার সাইনের ক্ষেত্রে। সাইনটা হচ্ছে সেটা কি নেগেটিভ না পজিটিভ, মানে যোগ আর বিয়োগ, সেটা হচ্ছে সাইনটা। তো সাইনটার ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে আমরা ফ্লোট আর ডাবল হচ্ছে আমাদের আমাদের সাইন্ড আনসাইন না, সাইন্ড মানে সেটা নেগেটিভ হতে পারে আবার পজিটিভ হতে পারে। তো সাইনের জন্য আমার একটা বিট এখানে রাখছে। তো এক্সপোনেন্টের জন্য সে রাখছে হচ্ছে আমার এই যে এই সংখ্যাটা পূর্ণ সংখ্যার জন্য সে 8 বিটস রাখছে। আর মেন্টিসটা হচ্ছে যে আমার দশমিকের যে সংখ্যাগুলো থাকছে, এই দশমিকের পর যে সংখ্যাগুলো থাকছে তার জন্য সে 23 বিটস রাখছে। যার কারণে আমার যে আমার ফ্লোটগুলো হচ্ছে 32 বিটস, আর আমার ফ্লোটের যে দশমিক সংখ্যা, সেই দশমিক সংখ্যার যে দশমিকের পর যে সংখ্যাগুলো থাকে তার রেঞ্জটা ছোট। অন্যদিকে আমার যে ডাবলের ক্ষেত্রে আমার এক্সপোনেন্ট সেখানে যে পূর্ণ সংখ্যাটাও বেশি নিতে পারছি, অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টিসা মানে আমাদের যে দশমিকের যে পর যে সংখ্যাগুলো থাকছে সেই সংখ্যাগুলো খুব বেশি নিতে পারছি। যেহেতু আমরা একটা ডাবলকে আমরা এই একটা 52 বিটসকে আমরা 23 বিটসে নিচ্ছি, সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদের ডাটা লস হওয়ার কথাই। সেখানে ডাটা লস হওয়ার পর আবার 23 বিটসকে যখন আমরা 52 বিটসে নেব, কারণ এনাফ তো আমরা জিনিসটা পাচ্ছি না। আমরা একটা জাস্ট ফর এক্সাম্পল লাইক একটা যদি আমরা জামা ছোটো করতে চাই, একটা বড়ো জামা ছোটো করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি ছোটো করতে পারছি, কারণ জামাটা জামাটা ছোটো করার জন্য আমার এনাফ কাপড় আছে। কিন্তু আমাদের ছোটো একটা জামা কিন্তু আমি কোনোদিন বড়ো করতে পারছি না। তো বড় করলেও সেটা হবে একেবারে একুরেসি থাকবে না, দেখা যাচ্ছে কোনো সাইড থেকে একেবারে কাপড় থাকছে না। তো সেম জিনিসটা এখানে ঘটে আর কি। তো এক্ষেত্রে আমার যেহেতু ডাবলটা 64 বিটের জিনিসটাকে যখন যেমনটা যেহেতু আমাদের মেন্টিসের ক্ষেত্রে আমরা আমাদের একুরেসি প্রবলেমটা দেখতে পাচ্ছি, যেহেতু মেন্টিসা হচ্ছে আমাদের 52 বিট, আমার দশমিকের পরের সংখ্যা হলো 52 বিটস ডাবলের ক্ষেত্রে, আর ফ্লোটের ক্ষেত্রে সেটা হচ্ছে 22 বিটস। তো যখন আমি 52 বিটস থেকে 23 বিটসে আনি, 23 বিটসে আনলে সেটা তেমন একটা তফাৎ দেখাতে, কারণ আমি ছোটো করেছি, সেখানে আমার তফাতের কিছু নেই। কিন্তু আমি যখন এই 23 বিটসটাকে আবার 52 বিটসে নিচ্ছি তখনই কিন্তু আমার একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি, কারণ আমার 23 বিটস এনাফ হয়তো ডাটা দিতে পারছে না 52 বিটসকে। আমি হয়তো তেমন একটা একুরেসি দিতে পারছি না, জাস্ট নর্মাল ইকুয়েসি, অথবা জাস্ট ইকুয়েসির মধ্যে আমার তেমন একটা আমি মানে এক্স্যাক্ট রাখতে পারতেছি না। সেটাই হচ্ছে ডাবল আর ফ্লোট। তো ডাবল আর ফ্লোট কি 32 বিটস আর 64 বিটস, তো অনেক ক্ষেত্রে 32 বিটসটা মেমোরি কম খাচ্ছে আর 64 বিটসটা মেমোরি বেশি খাচ্ছে। আমরা যখন ইউনিটি ইউজ করবো, যখন আমরা গেম বানানোর ক্ষেত্রে ডাবলের ব্যবহার না দেখলেই নেই, মানে আমরা দেখবই না ডাবলের ব্যবহার, এমন একটা অবস্থা। সেখানে আমরা সবসময় ফ্লোট দেখবো, একটা দশমিক সংখ্যা মানে আমরা ফ্লোট। যারা ফার্স্টে ইউনিটি থেকে প্রোগ্রামে শিখে, যেমন আমি ছিলাম আর কি, তো সেক্ষেত্রে আমার ফ্লোটের সাথে বেশি পরিচয় ছিল, ডাবলের সাথে তেমন পরিচয় ছিল না। ফ্লোটই আমাদের বেশি একটা বেশি হতো, প্র্যাকটিস হতো। পরে ডাবলটা কিন্তু সি শার্পের ক্ষেত্রে আমরা ডাবলটা প্র্যাকটিস করে থাকি, অ্যাজ ওয়েল আমরা ফ্লোটও প্র্যাকটিস করে থাকি। এটা অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে আমরা কী করতে যাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে। যদি আমরা হতে পারে যে আমাদের মেন্টিসা খুব ছোটো হবে, মেন্টিসা এত বড় হবে না, তো সেক্ষেত্রে আমার দরকারটা কি মেমোরির উপর লোড দিয়ে, অযথা দরকারটা নেই আমার মেমোরির উপর লোড দিয়ে, আমি সেক্ষেত্রে 32 বিটস ইউজ করি। আমার মেমোরির ম্যানেজমেন্টটাও ভালো হচ্ছে, আমার কোডটা একটা সময় অপটিমাইজ থাকবে, আমার পুরো প্রোগ্রামটা অপটিমাইজ থাকবে।
আর দেখা যাচ্ছে যে আমার দশমিকের পরে সংখ্যাটা খুব বড় হবে, অনেক বড় সংখ্যা, সেক্ষেত্রে আর তখন আমি আর ফ্লোট ইউজ করতে পারি না। ফ্লোট ইউজ করলে একটা সময় দেখাবে যে আমার ফ্লোটের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা সে ক্রস করে ফেলেছে, তো সেক্ষেত্রে অবভিয়াসলি তখন আমার ডাবল ইউজ করব। সো গ্রেট, আজকে আমরা একটু আমরা এই পর্যন্ত জানলাম। আমরা জানলাম যে কীভাবে পূর্ণ সংখ্যা, সর্বপ্রথম জানলাম যে রান টাইমটা কী, রান টাইমের পর জানলাম যে ডাটা টাইপসটা কী, ডাটা টাইপসের ভেরিয়েবলটা কি, ভেরিয়েবলের পর জানলাম যে ডাটা টাইপস কী। ডাটা টাইপস জানার পর আমরা সি শার্পে ব্যবহৃত ডাটা টাইপসের যে ডাটা টাইপসের টেবিলটা, সে কী কী ডাটা টাইপস ব্যবহার হতে পারে সেগুলো সম্পর্কে জানলাম। তারপর আমরা জানলাম যে পূর্ণ সংখ্যা কীভাবে পূর্ণ সংখ্যা কীভাবে ডিক্লেয়ার করতে হয়, একটা ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয়, পূর্ণ সংখ্যার যোগফল, তারপর একটা দশমিক সংখ্যা কীভাবে ডিক্লেয়ার করতে হয়, তারপর দুইটা দশমিক সংখ্যা যোগ করতে হয় কীভাবে, তারপর ডাবল ফ্লোটের ইউজ জানলাম, তারপর একটা পূর্ণ সংখ্যা আর সাথে একটা দশমিক সংখ্যা কীভাবে যোগ করতে হয়, সব কিছু আজকের ক্লাসে জানলাম। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা রাইট লাইনে কনকেটেশন, অর্থাৎ আমরা স্ট্রিংয়ের সাথে আমরা যে আমাদের ভেরিয়েবলগুলো জুড়ে দেওয়া দেখলাম, সেটা হচ্ছে স্ট্রিং প্লাস ইন্টিজার জুড়ে দেওয়াটা দেখলাম, যে কনকেটেশন বলা যায়, কনকেটেশন করলাম। সোফার আই থিঙ্ক আজকের ক্লাসটা অনেক কিছু আমরা শিখলাম সোফার। তো নেক্সট ক্লাসে আমরা থাকবে হচ্ছে স্ট্রিংয়ের আরও কিছু মেথড নিয়ে আমরা ক্লাস করব। তো এটুকুই, কারো যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। Anyone? Okay, great. So see you in the next class.